নমস্কার, আমি বোধিসত্ত্ব খান ফিরে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আজকের আমরা আলোচনা করব ভারতীয় রেলওয়ে এবং ভারতীয় রেল সম্পর্কিত যে কোম্পানিজগুলো অপারেট করছে এবং তাদের শেয়ার্স নিয়ে। এই এপিসোডটা মোটামুটি কয়েকটা ভাগে ভাগ করা যেতে পারে। এক হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে সেক্টরের ফোকাস এরিয়া কোনগুলো, এদের ব্যবসা কি কি। 3 নম্বর হচ্ছে যে কোন কোন কোম্পানিজগুলো অপারেট করছে রেলওয়ে সেক্টরের মধ্যে, এবং 4 নম্বর গত 1 বছর ধরে রেলওয়ে সেক্টরের বিভিন্ন স্টকসগুলো কেন এত বৃদ্ধি পেয়েছে। প্রথম কথা বলে নেওয়া ভালো যে রেলওয়ে স্টকসগুলো মোটামুটি গত এক বছর থেকে 2 বছরের মধ্যে দারুণ র্যালি করেছে। কত র্যালি করেছে সেটাও একটা পরিসংখ্যান আমরা দেখে নেব, কিন্তু এটা বোঝা গুরুত্বপূর্ণ যে এই র্যালিটা শুরুর আগে রেলওয়ে স্টকসগুলোর দিকে কেউ কোনোদিন ফিরেও তাকাতো না। লিটারালি একটা ঠিক বাজেটের সময় অথবা প্রত্যেক বছর যে বাজেট আসতো সে কেন্দ্রীয় বাজেটের আগে 1 কি 2 মাস আগে স্টকসগুলো র্যালি করতো, তারপর বাজেট শেষ হয়ে যাবার পরেই কিন্তু সেই র্যালিটা থিতিয়ে যেত এবং কোনো উল্লেখযোগ্য রিটার্ন কোনো রেলওয়ে স্টকস থেকে কিন্তু আশা বা প্রত্যাশা ছিল না বিনিয়োগকারীদের। কি এমন হলো গত কয়েক বছর বা 2-3 বছর ধরে যে এরকম একটা সাস্টেইনড র্যালি চলছে, একটা দুর্দান্ত একটা র্যালি চলছে? তার পেছনে কিন্তু অবশ্যই একটি দারুণ কিন্তু সরকারের ভূমিকা রয়েছে। কেপেক্স অর্থাৎ সরকার যে পরিমাণ টাকা খরচ করতে উদ্যোগী হয়েছে বা খরচ করেছে তার একটা বড় ভূমিকা রয়েছে। এখানে মাথায় রাখতে হবে যে রেলওয়ে স্টকস, ইন্ডিয়ান রেলওয়ে ইটসেলফ কিন্তু একটা মনোপলি কোম্পানি বলা যেতে পারে বা সংস্থা বলা যেতে পারে, এবং তার সম্পর্কিত যে কোম্পানিজগুলো রয়েছে সেগুলো অধিকাংশই কিন্তু পিএসইউ স্টকস বা সরকারি কোম্পানি। কিছু অবশ্যই প্রাইভেট প্লেয়ার্স রয়েছে, কিন্তু তার সংখ্যায় কম এবং তারা সাধারণত কিন্তু ভীষণ স্মল ক্যাপ কোম্পানি। তাহলে আসুন শুরু করা যাক আমাদের আজকের আলোচনা ইন্ডিয়ান রেলওয়েজ এবং ইন্ডিয়ান রেলওয়ে সেক্টর নিয়ে। দেখুন, প্রথম কথা হচ্ছে এদের ফোকাস এরিয়া কিসের ওপর এরা কনসেন্ট্রেট করছে। এক, ট্রান্সপোর্টেশন, মানুষের যাতায়াত মাধ্যম, ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামোগত উন্নতি। 3, কমিউনিকেশন। এইটা খুব মজার ব্যাপার, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, এই অভ্যন্তরীণ মানুষ যে যাতায়াত করছে, যাতায়াতের মাঝখানে যে মানুষের সঙ্গে মানুষের যে আদান প্রদান সম্পর্ক, সেটাও কিন্তু কমিউনিকেশনের মধ্যে পড়ছে। ইকোনমি বা ফিন্যান্সিং, সেটাও কিন্তু পার্ট অফ এই ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেম বা ইন্ডিয়ান রেলওয়ে সেক্টর। এইবার ইন্ডিয়ান রেলওয়ে সেক্টরকে বলা হয় হচ্ছে ব্যাকবোন অফ ইন্ডিয়ান ইকোনমি। তার কারণ হচ্ছে ভারতবর্ষের রন্ধ্রে রন্ধ্রে এরা নিজেদের জাল ছড়িয়ে দিয়েছে, নিজেদের নেটওয়ার্ক ছড়িয়ে দিয়েছে। ফলে দেশের একদম দুরূহ প্রান্ত থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, কিন্তু ইন্ডিয়ান রেলওয়েজ যথেষ্ট সচেষ্ট যাতে মানুষকে একই মোটামুটি ইন্ডিয়ান রেলওয়েজের মধ্যে নিয়ে এসে তাদের সুলভ এতে দামে পরিষেবা দেওয়া যায়। এটা কিন্তু ইন্ডিয়ান রেলওয়েজের সবচেয়ে বড় লক্ষ্য। এবার ব্যবসার উপর কি কি যদি ফোকাস করার কথা বলা হয়, তা কি কি ব্যবসা রয়েছে। এক হচ্ছে প্যাসেঞ্জার কমিউটিং, অর্থাৎ যাত্রীদের নিত্যনৈমিত্তিক যাতায়াত, ফ্রেট হলার্স, মালপত্র একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যাওয়া, রেলওয়ে কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং, রেলওয়ে সংক্রান্ত বিভিন্ন যন্ত্রপাতি তৈরি করা। তারপর হচ্ছে কেটারিং, মানুষকে খাবারের ব্যবস্থা করা, তার মধ্যে জলও রয়েছে। হোটেলস, মানুষের থাকার বা এটা হসপিটালিটির মধ্যে পড়ছে হোটেলস। ই সার্ভিসেস, টিকিট কাটার ব্যবস্থা অনলাইনে। তারপর ট্যুরিজম প্যাকেজেস, এই ইন্ডিয়ান রেলওয়েজ বিভিন্ন ট্যুরিজম প্যাকেজেস তারা অফার করে, এবং অবশ্যই ফিন্যান্সিং একটা বড় পার্ট, যেটা আমি আগে বললাম। এইবার হচ্ছে জেনে নেওয়া যাক যে দেখুন, মোটামুটি ভারতবর্ষে গত 2-3 বছর ধরে, বিশেষ করে 2022-23 থেকে যদি দেখি, ভারত সরকার একটি বিপুল পরিমাণ কিন্তু অর্থ তারা কিন্তু বরাদ্দ করে রেখেছে। 2,40,000 কোটি টাকা বরাদ্দ করে রেখেছিল 2022-23, এবং কেবল ফ্রেট থেকে রেভিনিউ এসছে 1,25,000 কোটি টাকা এই ডিসেম্বর 2023-এ। অর্থাৎ রেলওয়েজে মোটামুটি যে রেভিনিউটা জেনারেটেড হচ্ছে 25% হারে জেনারেটেড হচ্ছে মোটামুটি গত 1 বছর থেকে বলা যেতে পারে। ওভারঅল কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট 5.67% মতন, অর্থাৎ বহু বছর ধরে যেহেতু একটা অ্যাভারেজ রিটার্ন দিচ্ছিল, তার ফলে এখনো কিন্তু সিএজিআর খুব বেশি না হলে কিন্তু গত 2 বছর ধরে একটা দারুণ আশার আলো দেখা গেছে।
এইবার দেখুন সেটা হচ্ছে যে রেলওয়ে সেক্টর কত টাকা মানে কত কন্ট্রিবিউট করে ভারতের জিডিপিতে। ভারতের জিডিপিতে রেলওয়ে সেক্টর বর্তমানে অফার করছে 1.5% অফ দ্য টোটাল জিডিপি, যেটা কিন্তু বেশ বড় একটা সংখ্যা। তারপর হচ্ছে ইন্ডিয়ান রেলওয়েজের রেভিনিউ গ্রোথ অলরেডি বলে দিচ্ছি, 2022-23-এ 25% রয়েছে। সরি, আমি একটা জিনিস ভুল বলেছিলাম, সেটা হচ্ছে যে সিএজিআর হচ্ছে 5.48%, যে হারে বৃদ্ধি পেয়েছে বিগত বহু বছর ধরে। এবার দেখুন সেটা হচ্ছে গত 9 বছরে ভারতীয় রেল সংস্থা সমস্ত কিছু, মানে সে প্রাইভেট প্লেয়ার্স বলুন, ভারতের নিজস্ব পিএসইউ প্লেয়ার্স বলুন, তারা সব মিলিয়ে, ইন্ডিয়ান রেলওয়েজ নিজস্ব বলুন, সব মিলিয়ে 40 লক্ষ কর্মসংস্থান করেছে ভারতবর্ষে আলো। এবার ইন্ডিয়ান রেলওয়েজ নিজে 10 লক্ষ মানুষের ব্যবস্থা করেছে। এছাড়া তো পিএসইউ অন্যান্য মানে ইন্ডিয়ান রেলওয়েজের সম্পর্কিত যে পিএসইউ কোম্পানিজগুলো, রেল স্টকসগুলো, তারাও কিন্তু বাকি বহু পরিমাণ প্রায় 30 লক্ষের উপর কর্মসংস্থান করেছে। এবার মাথায় রাখতে হবে যে দেশের বৃহত্তম এমপ্লয়ার কিন্তু ইন্ডিয়ান রেলওয়েজ, এবং বিশ্বের 4র্থ বৃহত্তম রেলওয়ে নেটওয়ার্ক ভারতবর্ষের কাছে আছে। 1 নম্বর ইউনাইটেড স্টেটস, 2 নম্বর চায়না এবং 3 নম্বর রাশিয়া। তারপর বিশ্বের 3য় অন্যতম লাভজনক রেলওয়ে সংস্থা এই ভারতীয় রেল। এবার ব্যাপারটা হচ্ছে কেন এটা করা সম্ভব হচ্ছে, প্রথম কথা হচ্ছে 1 হচ্ছে লো অপারেটিং কস্ট, 2 হচ্ছে হাই এন্ট্রি ব্যারিয়ার। আবার বলেছি যে ইন্ডিয়ান রেলওয়েজ একটা মনোপলি ব্যবসা, যে কেউ এসে এখানে লিটারালি ঢুকতে পারবে না। আর 3 নম্বর হচ্ছে একটা পজিটিভ ফ্রি ক্যাশ ফ্লো জেনারেশন, যেটা ইন্ডিয়ান রেলওয়েজ খুব সহজেই করে থাকে। এছাড়া আর কি কি জিনিস এমন রয়েছে যার ফলে একটা মানে ইন্ডিয়ান রেলওয়েজ মানে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে, তার একটা হচ্ছে 100% অ্যালাওয়েন্স অফ এফডিআই ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়ান রেলওয়েজ, অর্থাৎ ইচ্ছা করলে এফডিআই 100% অবধি বিনিয়োগ করতে পারে। এটা একটা খুব বড় পজিটিভ পদক্ষেপ। 2 নম্বর হচ্ছে যে 1275টা রেলওয়ে স্টেশনকে আপগ্রেড করা হচ্ছে, মডার্নাইজ করা হচ্ছে, একদম মানে রিসেন্ট টেকনোলজি থেকে শুরু করে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে, হসপিটালিটি থেকে শুরু করে সব কিছু কিন্তু কম্প্যাক্ট একটা প্যাকেজ হিসাবে দেওয়া হচ্ছে এই 1275টি ট্রেন স্টেশনের মাধ্যমে। তারপর এছাড়া যেটা হচ্ছে যে প্রত্যেকটা কোম্পানি যে এই এত মুভমেন্ট হচ্ছে, তার পেছনে প্রধান কারণ কিন্তু গভর্নমেন্ট ব্যাকিং, গভর্নমেন্ট ক্যাপেক্স। গভর্নমেন্ট কত টাকা খরচ করবে, গভর্নমেন্ট যত টাকা খরচ করবে তার 8 গুণ রিপলিং এফেক্ট হবে, 8 গুণ বেশি রেভিনিউ জেনারেটেড হবে বিভিন্ন সেক্টরে, এবং ভারতীয় রেলের ক্ষেত্রেও সেটা এক্সেপশন নয়। আচ্ছা, এইবার চলে আসি হচ্ছে যে বিভিন্ন রেল কোম্পানি নিয়ে আজকের আলোচনাটা করাটা দরকার। আমি আগেই বলে দিচ্ছি, এর আগেও বলেছি, প্লিজ আমি যে রেল স্টকসগুলো নিয়ে আলোচনা করব সেটা মোটেই একটি কম্প্রিহেন্সিভ লিস্ট না, মানে সমস্ত কোম্পানিকে নিয়ে একটা 20 মিনিট 22 মিনিটের ভিডিওতে আলোচনা করা যেহেতু সম্ভব না, সেহেতু আমার যেগুলো মনে হচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আরবিট্রারিলি আমি এগুলোকে সিলেক্ট করেছি, এর মধ্যে নাম বাদ যেতেই পারে। আচ্ছা, প্রথমে কয়েকটা নাম করে নিই। কন্টেনার কর্পোরেশন, আজকে যেগুলো নিয়ে আলোচনা করব, ইরকন ইন্টারন্যাশনাল, আইআরসিটিসি, আইআরএফসি, রেলওয়ে বিকাশ নিগম, রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া, রাইটস, টেক্সম্যাকো রেল, টিটাগড় রেল সিস্টেমস, জুপিটার ওয়াগন লিমিটেড আছে, সেটা নিয়ে আলোচনা করছি না। ওরিয়েন্টাল রেল ইনফ্রাস্ট্রাকচার আছে, সেটা নিয়ে আজকের আলোচনা করছি না। তাহলে শুরু করা যাক হচ্ছে বিভিন্ন রেল স্টকসগুলো নিয়ে। শুরুই করছি ভারতবর্ষের একদম মনোপলি বিজনেস, এর সঙ্গে আর কারো মানে এমন কোনো কোম্পানি যে আইআরসিটির সঙ্গে লড়াই করতে পারে 145 কোটি টাকা, মানে 145 কোটি মানুষের দেশে একমাত্র মনোপলি বিজনেস, পুরো কন্ট্রোল বাজারটা একা দখল করে নিয়ে রেখেছে হচ্ছে আইআরসিটিসি। এটা একটা পিএসইউ কোম্পানি, মনোপলি বিজনেস। কি ব্যবসা করে? কেটারিং, মানুষকে খাবার প্রোভাইড করে, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার প্রোভাইড করে, ট্যুরিজম প্যাকেজেস অফার করে, অনলাইন টিকিট সার্ভিস প্রোভাইড করে। এর রিটার্ন অন ইকুইটি 59.2%, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 59.2%, রিটার্ন অন ইকুইটি 45.4%, অপারেটিং প্রফিট মার্জিন 35%, কারেন্ট মার্কেট প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো 157। চলে যাচ্ছি 2 নম্বর কোম্পানি, বহু পুরনো কোম্পানি, কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া, বা সংক্ষেপে বলে কনকর। এটাও একটি নবরত্ন পিএসইউ কোম্পানি। কি সার্ভিসেস প্রোভাইড করে বলে দেওয়া ভালো। এক, এন্ড টু এন্ড লজিস্টিক সলিউশন, স্টোরেজ, হ্যান্ডলিং, ট্রান্সপোর্টেশন, কন্টেনারাইজড কার্গোর
এর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 13.7, রিটার্ন অন ইকুইটি 10.6, অপারেটিং প্রফিট মার্জিন 22.4, কারেন্ট মার্কেট প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো 73.2। এইবার 3 নম্বর যে কোম্পানিটা সেটা হচ্ছে ইরকন ইন্টারন্যাশনাল। স্পেশালাইজেশন করছে হচ্ছে যে মোটামুটি ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অফ রেলওয়েজের ক্ষেত্রে। তারপর হচ্ছে যে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হচ্ছে 15.7, রিটার্ন অন ইকুইটি 15.4, অপারেটিং প্রফিট মার্জিন 6.6, কারেন্ট মার্কেট প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো 37.7। মনে রাখতে হবে যে ইরকন ইন্টারন্যাশনাল কিন্তু পিএসইউ, মানে একমাত্র পিএসইউ যা গোটা বিশ্বের শ্রেষ্ঠ 250টা ঠিকাদার কোম্পানির মধ্যে অন্যতম। এটা অবশ্যই গর্ব করার মতন বিষয়। এটা হচ্ছে ইরকন ইন্টারন্যাশনাল গেল 3 নম্বর। এবার 4 নম্বর যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আরভিএনএল বা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। কিসে কি সার্ভিসেস অফার করে? ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, রেল লাইন ইলেকট্রিফিকেশন, রেল লাইন নির্মাণ, রেলওয়ে স্টেশন আধুনিকরণ বা আপগ্রেডেশন। এর ROCE 17.8, রিটার্ন অন ইকুইটি 20.8, অপারেটিং প্রফিট মার্জিন 6.08 এবং কারেন্ট মার্কেট প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো 191। চলে আসছি 5 নম্বর IRFC। এটা একটা ফিন্যান্সিং কোম্পানি, রেলওয়ে কোম্পানি। ROCE 5.32, ROE 14.7, অপারেটিং প্রফিট মার্জিনে নজর রাখুন 99.4, অর্থাৎ 100 টাকার মধ্যে 99.4 টাকাই হচ্ছে তার অপারেটিং প্রফিট মার্জিন, মানে অধিকাংশটাই সেই প্রফিট যা ব্যবসা করছে তার। কারেন্ট মার্কেট প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো -3.02। এরা কি করছেন? ফিন্যান্সিং করছে, আগে বলেছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করছে এবং তার জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য এরা বিভিন্ন জায়গা থেকে এরা টাকাও সংগ্রহ করছে। চলে আসি 6 নম্বর রেলটেল কর্পোরেশন। রেলটেল কর্পোরেশন কিন্তু ভারতীয় ইন্ডিয়ান রেলওয়েজের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোম্পানি। ডিজিটাল মেকওভার করছে, ট্রানজিশন করছে, ব্রডব্যান্ড পরিষেবা দেয়, VPN পরিষেবা দেয়, টেলিকম পরিষেবা দেয়, মাল্টিমিডিয়া নেটওয়ার্কের পরিষেবা দেয়, ট্রেন নিয়ন্ত্রণ পরিচালন ক্ষমতার সেই পরিষেবাটা দেয়, ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা আধুনিকরণের দায়িত্ব কিন্তু রেলটেল কর্পোরেশনের। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 16, রিটার্ন অন ইকুইটি 12, অপারেটিং প্রফিট মার্জিন 16.7, কারেন্ট মার্কেট প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো 68.3। 7 নম্বর রাইটস লিমিটেড। এর কাজ কি? এর কাজ হচ্ছে ট্রান্সপোর্ট কনসালটেন্সি অফার করে, ইঞ্জিনিয়ারিং সেক্টরে নিয়ে কাজ করে, রোলিং স্টক লিজিং অ্যান্ড মেনটেন্যান্স, মানে বিভিন্ন ওয়াগন ভাড়া দিয়ে থাকে রেলকে, এবং অবশ্যই টার্ন কি প্রজেক্টসে ইনভলভ রয়েছে। এদের ROCE 29.7, এদের ROE 21.3, এদের অপারেটিং মার্জিন 26.4, এর কারেন্ট মার্কেট প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো 45.9। এইটা হচ্ছে রাইটস লিমিটেড। তারপর হচ্ছে টেক্সম্যাকো দেখুন, সেটা হচ্ছে এরা কি নিয়ে কাজ করছে? এরা রেল মেট্রো সিস্টেম তারপর নিয়ে কাজ করছে, এরা স্টিল ফাউন্ড্রি নিয়ে কাজ করছে, হেভি ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করছে, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট প্রজেক্টস হাতে নিয়েছে। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 6.63, রিটার্ন অন ইকুইটি 1.47, অপারেটিং প্রফিট মার্জিন 7.3, কারেন্ট মার্কেট প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো -153। লাস্টের যে নামটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টিটাগড় রেল সিস্টেমস। ROCE 17.6, রিটার্ন অন ইকুইটি 13.9, অপারেটিং প্রফিট মার্জিন 11.2, কারেন্ট মার্কেট প্রাইস টু ফ্রি ক্যাশ ফ্লো -1265। এরা কি কাজ করছেন? এরা ওয়াগন তৈরি করেন, মালবাহী ওয়াগন তৈরি করে, যাত্রীবাহী কামরা তৈরি করেন, মেট্রো ট্রেনে পরিষেবা দেন, ট্রেনের ইলেকট্রিফিকেশনে হেল্প করেন, স্টিল কাস্টিং করেন, স্পেশাল ইকুইপমেন্টস তৈরি করেন, ব্রিজেস তৈরি করেন। এটা টিটাগড় রেল সিস্টেমস করে থাকেন। চলে আসি হচ্ছে যে গত 1 বছরে এই যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম তারা কিরকম রিটার্ন দিয়েছে, গত এক বছরে কত রিটার্ন দিয়েছে এবং গত 5 বছরে কিরকম রিটার্ন দিয়েছে। দেখুন, কন্টেনার কর্পোরেশন গত 1 বছরে রিটার্ন দিয়েছে 39.96% এবং 5 বছরের রিটার্ন দিয়েছে 65.31%। তারপর IRFC গত 1 বছরে রিটার্ন দিয়েছে 444.4% এবং গত 5 বছরে রিটার্ন দিয়েছে 468.55%। ইরকন ইন্টারন্যাশনাল গত 1 বছরে রিটার্ন দিয়েছে 313.23% এবং 5 বছরে রিটার্ন দিয়েছে 443.38%। IRCTC গত 1 বছরে রিটার্ন দিয়েছে 59.68% এবং গত 5 বছরে রিটার্ন দিয়েছে 496.48%। RVNL গত 1 বছরে রিটার্ন দিয়েছে 275.49% এবং গত 5 বছরে রিটার্ন দিয়েছে 1164.3%। রেলটেল কর্প
গত 1 বছরের রিটার্ন দিয়েছে 263%, গত 5 বছরের রিটার্ন দিয়েছে 196.2%। রাইটস গত 1 বছরের রিটার্ন দিয়েছে 89.48%, গত 5 বছরের রিটার্ন দিয়েছে 214.48%। টেক্সম্যাকো রিটার্ন দিয়েছে গত 1 বছরে 282.4% এবং গত 5 বছরের রিটার্ন দিয়েছে 161.85%। টিটাগড় রেল গত 1 বছরের রিটার্ন দিয়েছে 89.54% এবং গত 5 বছরের রিটার্ন দিয়েছে 88.65%। এই সমস্ত তথ্য 25শে মার্চের বিকেল অবধি এইটা হচ্ছে তথ্য কত কে রিটার্ন দিয়েছে। এবার চলে আসা যাক যে এত বৃদ্ধি পেয়েছে কেন। সেটা হচ্ছে যে গত মোটামুটি 1 থেকে 2 বছরে কেবল যে রেলওয়ে সেক্টর জার্মানির যে বৃদ্ধি পেয়েছে বিভিন্ন কোম্পানিজ তা নয়, পিএসইউগুলো যেহেতু একসঙ্গে সবাই প্রায় বৃদ্ধি পেয়েছে এবং দুর্দান্ত র্যালি করেছে, এবং রেল সেক্টরের মধ্যে অধিকাংশ কোম্পানি যেহেতু পিএসইউ কোম্পানিজ, ফলত তাদের র্যালিটা একটা পিএসইউর প্রতি কনফিডেন্স থেকে আসার সম্ভাবনা থেকে যায়। 2 নম্বর হচ্ছে গভর্নমেন্ট স্পেন্ডিং বা গভর্নমেন্ট কেপেক্সের ওপর দারুণ রিলাই করছে এই কোম্পানিগুলো। তাদের বিশ্বাস রয়েছে যে গভর্নমেন্ট যে হারে স্পেন্ডিং করছে বা খরচ করছে বা ক্যাপেক্স করছে, ঠিক ভবিষ্যতেও গভর্নমেন্ট এই একই ধরনের কি অনেক বেশি টাকা খরচ করবে, টাকা মানে বিশেষ করে রেলওয়ে সেক্টরে। সেখান থেকেও কিন্তু হোপিং ফর দ্য ফিউচার, মানে একটা পজিটিভ ফিউচারের আশা থেকেও কিন্তু কোম্পানিজগুলো তারা র্যালি করছে। 3 নম্বর সেটা হচ্ছে যে এদের প্রত্যেকের রেভিনিউ বৃদ্ধি হয়েছে, এদের প্রফিটেবিলিটি বৃদ্ধি হয়েছে গত কয়েক বছরে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু একটা মেজর ফ্যাক্টর হিসেবে কাজ করছে। 5 নম্বর হচ্ছে রেলওয়ের আপগ্রেডেশন, মডার্নাইজেশন, সেফটি ফিচার্সগুলো এবং নতুন ধরনের ট্রেন যেরকম তেজাস থেকে শুরু করে তারপর এবং অন্যান্য বড় বড় যে মানে ফাস্ট মুভিং যে ট্রেনসগুলো রয়েছে সেইগুলোর জন্যেও কিন্তু একটা মানে বিনিয়োগকারীদের মনে একটা নতুন করে একটা কনফিডেন্স কিন্তু জেনারেটেড হয়েছে, এইটুকু কিন্তু ডেফিনেটলি বলা যেতে পারে। এই যে কোম্পানিজগুলো আলোচনা করলাম, এবার প্রথমে বলিনি যে দেখুন স্ট্যান্ডার্ড যেটা ডিসক্লোজার দিতে হয়, এই যে কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম হতে পারে এর মধ্যে কোনো কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে, অথবা এরকম হতেই পারে যে বন্ধুদের সঙ্গে আলোচনার মাঝখানে এই কোম্পানিগুলোকে নিয়ে আলোচনা করেছি। 2 নম্বর হচ্ছে এই যে এপিসোডটা এটা কোনোভাবেই দয়া করে অ্যাডভাইস, শেয়ার সাজেশন, রিকমেন্ডেশন হিসাবে নেবেন না, কোনো শেয়ার টিপস হিসাবে নেবেন না। এটা কেবলমাত্র একটি এডুকেশনাল এপিসোড, মানুষকে বোঝাবার জন্য, এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। দয়া করে এটা কোনো রকম কিন্তু অ্যাডভাইস বা রিকমেন্ডেশন হিসাবে নেবেন না। এখানেই আজকের আমাকে শেষ করতে হচ্ছে। যদি ইমপ্রুভমেন্টের কোনো জায়গা থাকে, অবশ্যই থাকবে, হাত জোর করে অনুরোধ করবেন, প্লিজ সাজেস্ট করবেন কমেন্ট বক্সে, এবং যদি ভালো লাগে এপিসোডটা দয়া করে একটা লাইক দেবেন, অবশ্যই সাবস্ক্রাইব করেন, যদি সম্ভব হয় বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে এই এপিসোডটা দয়া করে শেয়ার করে দেবেন। আজকের জন্য নমস্কার, সবাই ভালো থাকবেন।